ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সলভ করতে যাব মাধ্যমিক 2019-এর যে এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ আছে এবং সত্য মিথ্যা। আমরা জানি যে এমসিকিউ থাকবে 6টা, শূন্যস্থান পূরণ করতে হবে 5টা এবং সত্য মিথ্যা 5টা। টোটাল এখানে আছে 16। তো এইখানে 16তে 16 পেতে গেলে আমাদের সালের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো ভালো করে করতে হবে, প্লাস বইয়ের যে সত্য মিথ্যা এমসিকিউ আছে সেগুলো ভালো করে করতে হবে। তাহলে আমরা এখানে 16তে 16ই কিন্তু পাবো। আর তোমরা এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন প্রেসটি অন করে নেবে যদি আমরা সালের প্রশ্ন আপলোড করি, যাতে তোমরা সবার আগে পাও। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। এইখানে দেখো 2019 সালের প্রথম যে এমসিকিউটা দিয়েছিল সেটা কি বলছে, কোন অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লাভ্যাংশ কত বলেছে, 1/2:1/3। তাহলে তাদের মূলধনের অনুপাত কত? দেখো এইখানে আমরা যখন অন্যান্য ভিডিওতে আমরা এই অংশীদারি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, তখন একটা কথা বলেছিলাম, তাদের লাভ্যাংশ বা তাদের মূলধন যে অনুপাতে হবে সেটাই তাদের কি হবে, লাভ্যাংশ বা মূলধনের অনুপাত। অর্থাৎ সোজা কথা বলতে গেলে এইটা যদি তাদের লাভ্যাংশ অনুপাত হয় তাহলে এটাই তাদের কি হবে, মূলধনের অনুপাত। এখানে দেখো এটা কি আছে, ভগ্নাংশের অনুপাত আছে। এটা যদি আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে করতে পারি তাহলে সেটাই তার কি হবে, অ্যান্সার। তাহলে এইটাকে আমরা কীভাবে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করবো, হর দুটোর কী করবো, লসাগু করবো। তাহলে হর দুটো লসাগু 6, তাহলে 6 ইন্টু কত, 1/2 6 ইন্টু 1/3, তাহলে কত হলো 3:2। তাহলে আমাদের যে মূলধন অনুপাত কত হবে, সেটা হবে 3:2। অর্থাৎ বি নাম্বার যে অ্যান্সার, সেই বি নাম্বারের অ্যান্সারটা কিন্তু আমরা পাবো। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার দেখা যাক সেকেন্ড অঙ্কটা কী বলছে। দেখো এখানে দ্বিতীয় নম্বর যে অঙ্কটা বলছে, এখানে বলে দিয়েছে P+Q সমান √13, P-Q √5 হলে P ইন্টু কিউ এর মান কত? দেখো এটা কি P ইন্টু কিউ, অর্থাৎ এটা কি A ইন্টু B এর সূত্র। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে P+Q/2 তার হোল স্কোয়ার মাইনাস P-Q/2 তার কত, হোল স্কোয়ার। এবার দেখো P+Q এর মান বলে দিয়েছে কত, √13, যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এটা কত হবে 13/4 মাইনাস P-Q √5 আছে, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা 5/4। তাহলে যেহেতু হাত দুটো একই, তাহলে 13 থেকে 5 বাদ দিলে হতো 8, তাহলে 8/4 সমান কত, 2। তাহলে আমার অ্যান্সার কত হলো 2। অর্থাৎ 2 নম্বর দাগের যে অ্যান্সারটা হবে সেটা এ এবং অ্যান্সারটা কত হবে 2। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর দেখো যে তৃতীয় নম্বর অঙ্কটা, সেই তৃতীয় নম্বর অঙ্কটা কি বলতে চাইছে। এইখানে দেখো তৃতীয় নম্বর অঙ্কটা কি বলছে, যে কোনো বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ এবিসি সমান 65, ডিএসি সমান 40 হলে কোণ বিসিডি কত? তাহলে আমরা ছবি আঁকি। তাহলে এ হলো তোমার বৃত্ত এবি, এটা ব্যাস, তাহলে এটা কি বলেছে তোমার এই বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ বি সি ডি। এইবার দেখো কি বলেছে, এবার বলেছে যে এবিসি তার মানে এই কোণটা 65, আর ডিএসি মানে এইটা, তাহলে এই কোণটা কত বলেছে, এটা তোমার 40 বলে দিয়েছে। তাহলে চাইছে যে বি সি আর ডি মানে এই টোটাল কোণটা চাইছে। একটু ভালো করে দেখো, যদি এটা বৃত্ত হয় তাহলে এটা এবিসিডি একটা কি বলছে, এই বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এসি যদি যুক্ত করা হয় তাহলে এটা দেখো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই মানটা কত, 90 ডিগ্রি আমরা বলতে পারি। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়, 90 ডিগ্রি হয়। এইবার দেখো এই কোণটা কত বলেছে, 65 বলেছে। তাহলে যেহেতু এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটা 65 হলে এই কোণটা তাহলে কত হবে, 115। কারণ আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় কি হয়, পরস্পর সম্পর্ক হয়। অর্থাৎ বি কোণের মান প্লাস ডি কোণের মান এই দুটোর যোগফল কত হবে, 180। তাহলে বি কোণটা যদি 65 হয় তাহলে এই কোণটা কত হবে, 115। অর্থাৎ 180 থেকে 65 বাদ দিলে কত হয়, 115। তাহলে দেখো আমার এই কোণটা 115। এবার দেখো এই কোণটা তোমাকে বলেছে কত, 40। এই কোণটা কত, 40। তাহলে দেখো এ সি ডি এই যে তোমার ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা 115, এই কোণটা কত, 40। তাহলে এই কোণটা তাহলে কত হবে, তাহলে যেহেতু এটা ত্রিভুজ তাই এই তিনটা কোণের সমষ্টি কত হবে, অর্থাৎ এই কোণ, সি কোণ এবং ডি কোণ, এই তিনটা কোণের সমষ্টি কত হবে, 180। তাহলে আমরা পেয়েছি 115 আর 40। তাহলে 115 + 40 তার মানে 155। তাহলে সি কোণের মান কত হবে, এই সি কোণের মানটা হবে, তাহলে এইটা ছিল কত, 115, এটা কত ছিল 140। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত ছিল, 155। তাহলে 180 থেকে 155 বাদ দিলে কত হয়, 25। তাহলে এই কোণটা কত, 25, আর এই কোণটা কত ছিল,
90, তাহলে দুটোর যোগগুলো কত হবে 115। তাহলে এই সি কোণ অর্থাৎ যেটা অ্যান্সার চাইছে যে বিসিডি অর্থাৎ এই যে কোণটা এই কোণটার মান কত 115 কিন্তু পেলাম, অর্থাৎ এটা কত হবে সি নাম্বার দাগের অ্যান্সারটা হবে। তাহলে আশা করি দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা এই অঙ্কটা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা। এবার দেখো 4 নম্বর যে অঙ্কটা সেই 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখো যে tan আলফা প্লাস cot আলফা = 2। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো tan আলফা - 1 = 0, অর্থাৎ tan আলফা = 1। তাহলে দেখো ক্যালকুলেশন করে কত পাবো tan আলফা = 1। যদি tan আলফা = 1 হয় তাহলে cot আলফাও = 1 হবে। তাহলে আমার যেটা চাইছে tan 13 আলফা প্লাস cot 13 আলফা। তাহলে tan আলফার মান 1, cot আলফার মান কিন্তু 1, তাহলে 1 + 1 2, অর্থাৎ 4 নম্বর দাগের আমার কি এই বি নাম্বারের অ্যান্সারটা কিন্তু হবে। তাহলে 5 নম্বর দাগের অঙ্কটা কি বলে দেখি। দেখো এখানে 5 নম্বর দাগের অঙ্কটা কি বলছে যে 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। এইখানে দেখো আমরা যদি ছবি আঁকি অর্থাৎ ঘন এখানে যদি ছবি আঁকি তাহলে দেখো এখানে দুটো ঘনক বলেছে। তো ঘনক মানে এটাকে একটা তল হিসাবে যদি বিবেচনা করি তাহলে সেটা কি হবে, সেটা তোমার হবে বর্গক্ষেত্র। তাহলে এরকম দুটো বর্গক্ষেত্র যদি পাশাপাশি রাখা হয় তাহলে কি বলছে একটা ঘনক তৈরি হবে। তাহলে এই মানটাও 2√6, এই মানটাও কিন্তু 2√6। এখানে একটু ভালো করে তোমাকে বুঝতে হবে যে এইখানে শুধু কি দৈর্ঘ্যেরই পরিবর্তন হবে, প্রস্থ বা উচ্চতার কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রস্থ এবং উচ্চতা সেম থাকবে, শুধুমাত্র পরিবর্তন হবে কার এই দৈর্ঘ্যেরই কিন্তু পরিবর্তন হবে। তাহলে আমরা জানি যে আয়তঘনকের যে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার প্লাস উচ্চতার স্কয়ার। তাহলে এখানে দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্যটা তাহলে এইটার সঙ্গে এটা কি হবে যোগ হবে, তাহলে এটা কত হবে 4√6। তার মানে কি দৈর্ঘ্যের স্কয়ার হবে, তাহলে দৈর্ঘ্যের স্কয়ার যদি করি 16 × 6 তাহলে কত হবে 96 প্লাস প্রস্থ, তাহলে প্রস্থ কি হবে এই প্রস্থ তোমার 2√6 থাকবে, এই প্রস্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে কত যদি 2√6 এর স্কয়ার করি তাহলে কত হবে 4 × 6 তোমার কত 24, তাহলে তোমার উচ্চতা কত হবে এই 24ই হবে। তাহলে যদি যোগ করি 96 + 24 + 24 তাহলে 4 4 8 8 6 কত 14, যদি 4 আর 5 আর কত হবে 9 মানে 140, তাহলে এটা কত অ্যান্সার হলো 140 যদি বর্গমূল করি 12, তাহলে এই ডি নাম্বারের অ্যান্সারটা কিন্তু হবে। তারপর দেখো অঙ্কটা কি বলছে দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে যে x1 x2 x3 এদের যে রাশিগুলো আছে তাদের গড় কত 20। তাহলে আমরা বলতে পারি x1 এই ডট 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 এই x10 বাই যেহেতু 10টা সংখ্যা আছে বাই 10 = কত 20। তাহলে x1 এই ডট 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 x10, তাহলে এই মানটা কত পেলাম 200। এবার দেখো সেম টু সেম কি বলছে যেখানে বলতে চাইছে যে x1 + 4 এই ডট 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 x10 + 4 এদের গড়। তাহলে এদের গড় মানে কি হবে, তাহলে এই 10 দিয়ে ভাগ। তাহলে দেখো আমরা x1 x2 x3 এদের যদি যোগ করি এদের যোগফল কত পেয়েছিলাম 200, আর এখানেও 4 কটা থাকবে 10টা থাকবে, তার মানে কত হবে 40 বাই কত 10, তাহলে কত 240/10, তাহলে 10 10 শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত 24। তাহলে এই 6 দাগের যে অ্যান্সারটা কত হবে সেটা বি নাম্বার দাগের অ্যান্সারটা কিন্তু হলো। তাহলে দেখো আমরা কিভাবে এমসিকিউ গুলো করবো সেটা তোমরা কিন্তু ভালো করে দেখে। এবার আমরা যেটা করব সেটা হলো কি তোমার যে শূন্যস্থান পূরণ। এইখানে দেখো কি বলছে যে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে দেখো আমরা ফর্মুলা কি জানি যে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ যদি এ ধরি তাহলে ফর্মুলা কি p × 1 + r/100 তারপর n। এখানে সমূল চক্রবৃদ্ধি কত বলেছে 121 আর আসল কত বলেছে 100, তাহলে 1 + r/100 এটা কত 2 বছরের জন্য। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে 121/100 প্লাস 1 + r/100 তার স্কয়ার। উভয় দিকে বর্গমূল করলে কত হবে 11/10 = 1 + r/100। তাহলে দেখো 1 টাকা এই বাম দিকে নিয়ে আসবো, তাহলে 11/10 - 1 তার মানে 1/10 = r/100। তাহলে r এর মান কত হবে এই 10। তাহলে আমার যে অ্যান্সারটা কত হবে সেটা হবে 10%। তাহলে 1 নম্বরে যে শূন্যস্থান সেটা আশা করি বোঝা গেছে। এবার 2 নম্বরে কি বলছে সেটা দেখব। এখানে 2 নম্বরটা কি বলেছে যে দুটি দ্বিঘাত কর্ণের যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে কর্ণদ্বয় ড্যাশ কর্ণী হবে। তাহলে আমরা এখানে ধরে নিব যে দুটো করণী কত, একটা 2 + √3 আর একটা ধরে নেব কত 2 - √3। তাহলে এদের কি বলেছে যোগ করতে বলেছে, তাহলে এদের যদি যোগ করি তাহলে দেখো
এটা কেটে যাবে, √3 কেটে যাবে, তাহলে কত 4। তাহলে যোগফল কত বললাম 4। এবার এদেরটা কি বলেছে, এদের যেটা বলছে সেটা কি বলছে গুণফল। তাহলে গুণফলটা তাহলে কত হবে দেখা যাক। তাহলে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। তাহলে দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এটা কি লিখতে পারি, তাহলে এখানে বলছে যে 2 প্লাস √3 ইন্টু কত 2 মাইনাস √3। তাহলে এটা কত হবে 2 এর স্কোয়ার মাইনাস কত হবে √3 তার স্কোয়ার, তাহলে 4 মাইনাস 3 তাহলে 1। তাহলে আগেরটাতে দেখো যোগফলটা তো কি বলেছে মূল সংখ্যা, আর এটা তো একটা কি তার মূল সংখ্যা, অর্থাৎ এই দুটো যে করণী আছে, এই দুটো যে করণী এরা কি হবে অনুবন্ধী করণী। তাহলে আবার এটা অ্যান্সারটা কি হবে অনুবন্ধী করণী হবে। এবার দেখা যাক 3 নম্বর অঙ্কটা কি বলছে। 3 নম্বর অঙ্কটা বলছে যে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং দুটি ত্রিভুজের অপর শীর্ষ বিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমি দৈর্ঘ্যের অনুপাতের কেমন হবে। তাহলে আগে ছবিটা আঁকা যাক। এই ছবিটা তাহলে কি বলছে, তাদের ভূমি এবং শীর্ষবিন্দু একই এবং একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এটি যদি সরলরেখা হয় তাহলে আমাদের কেমন ছবিটা হবে, এরকম চিত্রটা হবে। তাহলে যদি নাম দিই এ বি সি, তাহলে এখান থেকে গেলাম একটা লম্ব টেনে নিলাম যেটা ডি। তাহলে আমার দুটো ত্রিভুজ কী পেলাম, একটা এবিডি আর ত্রিভুজ কী পেলাম এডিসি। তাহলে এই ত্রিভুজের যে ভূমি এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি কত বিডি, আর উচ্চতা কত হবে এডি। আর এই ত্রিভুজের অর্থাৎ এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু উচ্চতা কত হবে এডি, আর ভূমি কত হবে ডিসি। তাহলে দেখো এই দুটো ত্রিভুজের দেখো সমস্ত কিছুই কি একই হবে, অর্থাৎ এদের উচ্চতার কোনো পরিবর্তন হবে না, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা যা, এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কি, অর্থাৎ উচ্চতাটা কিন্তু দুটো ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ। তাহলে এদের উচ্চতা কেটে যায় তাহলে হাফ হাফও কিন্তু কেটে যাবে। তাহলে এই যে বিডি এবং ডিসি এই দুটো কি হবে একই হবে, অথবা এখানে আমরা বলতে পারি যে তারা কি হবে যে সমানুপাতিক হবে, অর্থাৎ বিডি যেভাবে বৃদ্ধি পাবে ডিসিও কি হবে সেইভাবে বৃদ্ধি পাবে। তাই এখানে আমার অ্যান্সারটা কি হবে, তারা কি হবে সমানুপাতিক হবে। তাহলে 3 নম্বরের অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছো। এবার যেটা আমরা করবো সেটা 4 নম্বর দাগের অঙ্কটা আমরা করব। এখানে কি বলছে যে এই 5 নম্বর দাগের অঙ্কটা যে একটি নিরেট লম্বা বৃত্তাকার চোঙের তল সংখ্যা কত ড্যাশ বলেছে। তাহলে আমরা যদি একটা লম্বা বৃত্তাকার যদি চোঙ আঁকি, দেখো চোঙটা এরকম। তাহলে দেখো ওপর আর নিচে দুটো কিন্তু তোমার বৃত্ত, তাহলে এটা গোল এটাও গোল। তাহলে এই যে এখানে দুটো পেলাম আর এইখানে দেখো একটা, তাহলে 2 + 1 মানে 3টে, অর্থাৎ তল সংখ্যা কত হবে 3টে। এবার দেখো যেটা আমাদের বলেছে 6 নম্বর দাগের অঙ্কটা, 6 নম্বর দাগের অঙ্কটা কি বলছে যে x1 x2 এই ডট 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 কত x100 এদের কি চাইছে মধ্যমান। তাহলে দেখো এখানে পদ সংখ্যাগুলো কিন্তু আছে জোড়। তাহলে জোড় থাকলে আমরা কি বলতে পারি যে দুটো পদের যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে কথা হবে x50 প্লাস x51/2, এটা হবে তাদের কি মধ্যমান। তাহলে এটাই তাদের কি হবে অ্যান্সার, যে x50 প্লাস x51/2। তাহলে দেখো তোমরা এমনটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা যে যেগুলো শূন্যস্থান সেগুলো কিন্তু আমরা করতে পেরেছি। এইখানে দেখো একটা অঙ্ক বাদ গেছে যে cos 53/sin 37। তাহলে এটাকে লিখতে পারি যে sin 37 বাই কত এই sin 37 যেহেতু পূরককোণ, তাহলে এই দুটো কেটে গেলে কত হবে 1। তাহলে 4 নম্বর দাগের যে অ্যান্সারটা হবে সেটা কত হবে 1 হবে। এবার দেখো আমরা কি করবো সত্য মিথ্যার যে অঙ্কগুলো আছে সেগুলো করবো। দেখো এখানে কি বলছে যে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। দেখো এখানে আমরা বারবার বলেছি যে 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কি হয় ইকুয়াল হয়, দ্বিতীয় বছর থেকে তাদের মধ্যে কি হয় পার্থক্য হয়। তাহলে আমাদের প্রথম যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা হবে কি মিথ্যা। এবার দেখো 2 নম্বর দাগের অঙ্কটা কি বলছে যে AB/C² BC/A² এবং CA/B² হলে যৌগিক অনুপাত 1:1 হবে। তাহলে দেখো যৌগিক অনুপাত বের করার নিয়মটা কি, যে পূর্ব পদের গুণফল ইস্টু উত্তর পদের গুণফল। তাহলে এখানে পূর্ব পদ কি হবে AB ইন্টু BC ইন্টু CA, আর যে পরে যেটা হবে আমরা ফর্মুলা কি জানি পূর্বপদ ইস্টু উত্তর পদ। তাহলে উত্তর পদগুলো কত হবে C² ইন্টু A² ইন্টু কত B²। তাহলে এগুলো দেখো যদি গুণ করি তাহলে কত A² B² C², আর এগুলো যদি গুণ করি এটাও দেখো A² B² C²। তাহলে দেখো দুই দিকে একই, তাহলে অনুপাতটা কত হবে 1:1। তার মানে 2 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা কি সত্য হবে। এবার যেটা দিয়েছে, এবার দেখো বলেছে যে 3টি অসমরেখ বিন্দু, তাহলে একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু। দেখো এই 3টি অসমরেখ বিন্দু দিয়ে তোমার একটাই কিন্তু বৃত্ত অঙ্কন করা যাবে। তাহলে এই 3 নম্বর দাগের যে অ্যান্সারটা হবে সেটা কি হবে তোমার, এটা কিন্তু তোমার সত্য হবে।
ওরা বলছে sin 30 প্লাস sin 60 গ্রেটার দ্যান sin 90। তাহলে sin 30 মান কত আমরা বলতে পারি হাফ, প্লাস sin 60 মান কত √3/2, আর sin 90 মান কত 1। তাহলে এদের যোগফল কিন্তু 1 থেকে বড় হবে, তাই 4 নম্বর অঙ্কটা কি হবে সত্য হবে। তারপর দেখো 5 নম্বর দাগের যে অঙ্কটা বলছে, এখানে কি বলছে যে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্বা বৃত্তাকার শঙ্কু ও একটি লম্বা বৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত কত 1:3। তাহলে যদি আমরা একটা শঙ্কু অঙ্কন করি, তাহলে শঙ্কু দেখো এরকম হবে আর চোঙ কেমন এরকম হবে। তাহলে এদের ভূমি দেখো বৃত্ত, এরও ভূমি কত বৃত্ত, তাহলে ভূমির বৃত্তের ক্ষেত্রফল কত πr²। তাহলে এরও যে ভূমির ক্ষেত্রফল সেটা কি হবে πr²। তাহলে দুটো ইকুয়াল হবে এই কারণে যেহেতু এদের কি ভূমি একই বলেছে, অর্থাৎ এরও যা ক্ষেত্রফল এরও কি ক্ষেত্রফল একই হবে। তাহলে শঙ্কুর যে আয়তনের ফর্মুলা সেটা কত 1/3 πr²h, আর চোঙের ক্ষেত্রে এর আয়তনের ফর্মুলা কত πr²h। তাহলে এদের যদি অনুপাত করি তাহলে দেখো যেহেতু এদের ভূমি একই তাহলে πr² কেটে যাবে, আর উচ্চতাও কি বলেছে একই, তাই h কেটে যাবে। তাহলে আমার যেটা থাকবে সেটা থাকবে কত 1/3:1। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যার অনুপাত করি তাহলে কত হবে এটা 1:3। তাহলে 5 নম্বর দাগের যে অঙ্কটা সেটা কি হবে সত্য হবে, যেহেতু আয়তন আমরা কত পেয়েছি 1:3, আর এখানেও আয়তন কত আছে 1:3, তাহলে এটা কিন্তু ইকুয়াল হবে। এবার দেখো 6 নম্বর দাগের যে অঙ্কটা সেটা কি বলছে, সেটা বলছে 2, 3, 9, 10, 9, 3, 9 এদের মধ্যমার মান কত 10। তাহলে মধ্যমা বের করতে গেলে ক্ষেত্রে আমাকে সংখ্যাগুলোকে প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথমে 2, তারপর 3, আবার একটা 3 আছে, তারপর দেখো 9, 9, 3 9, তারপর কত আছে 10। তাহলে এখানে পদ সংখ্যা কটা 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এদের যে মিডিল মান অর্থাৎ মধ্যে যে মানটা থাকবে সেটা হবে তার কি মধ্য মান। তাহলে এদিকে দেখো 3টে, এদিকেও 3টা, তাহলে কত আছে 9। তাহলে এই যে পদগুলো আছে তাদের মধ্যমা কত হওয়া উচিত ছিল 9, কিন্তু আছে কত 10, তাই এটা কি হবে মিথ্যা। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমরা একটা ভালো অঙ্কে স্কোর করবে। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই।